আজকে একটি বিশেষ দিন। প্রত্যেক বছর বয়স আমাদের সবার একটু একটু করে বেড়ে যায়, অভিজ্ঞতা একটু একটু করে বেড়ে যায়, আর আরেকটি ঘটনার থেকে আমরা ক্রমশ একটি একটি করে দূরে সরে যাই। সেই ঘটনাটা হচ্ছে যেদিন প্রথম অনেক আশা, স্বপ্ন, অনেক জানা অজানার দোলায় দুলতে দুলতে এই বাড়িটির সিঁড়িতে প্রথমবার পা রেখেছিলাম। আমি রাজর্ষি রায়। আজ অনেক বছর এই শহর, এই রাজ্য, এই দেশ, এই মহাদেশের বাইরে থাকি। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করি অনেক বছর, জীবনের অর্ধেকের বেশি সেখানেই কাটাচ্ছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় থাকছো, ভারতে না আমেরিকা? আমি বলি আমি আমেরিকাতে ইলেকট্রিক বিল পে করি, ওখানকার ট্যাক্স দিই। বলো হ্যাঁ, তাহলে ঠিক আছে। মানে ট্যাক্স, ইলেকট্রিক বিল দিয়ে তো আমাদের একটা পরিচয় হয়, মানে কোথায় রয়েছি না রয়েছি, তাই না? তো চেষ্টা করি যখনই আমাদের এই অ্যানুয়াল অ্যালামনি ফেস্টিভ্যালটা হয় এখানে থাকার। সবসময় যে সেটা সম্ভব হয় তা নয়। আমি, আমার ভাই, আমরা সবাই আমাদের পরিবারের সঙ্গে এই স্কুলের, বৈদ্যনাথের সম্পর্কটা অনেক দিনের এবং খুব নিবিড়। আমার মা এখানকার শিক্ষিকা ছিলেন, আমার বাবা এখানকার শিক্ষক ছিলেন, আমার ভাই এখানকার ছাত্র, আমার আরেক ভাই ঋত্বিক শুধু ছাত্র তাই নয়, এই অ্যালামনি অনুষ্ঠানটা করার পিছনে যার ঐকান্তিক নিরলস পরিশ্রম দিনের পর দিন চলছে, সে ঋত্বিক। আমার আরেক বোন অনুজ্ঞা বোস, সেও এখানেই পড়াশোনা করেছে। তার মানে বছরের পর বছর, দশকের পর দশক এই স্কুলের সঙ্গে আমার পরিবারের, আমার কাছের মানুষদের সম্পর্ক ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আমাদের পরে আরও অনেক নতুন নতুন প্রজন্ম আসবে। একদিন আমাদের আরও অনেক বয়স হয়ে যাবে, আমাদের মধ্যে অনেকেই এখানে থাকবো না, ইতিহাস হয়ে যাব। কিন্তু এই যে বিদ্যালয়, সেটা রয়ে যাবে। এটাকেই বলে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানীকরণ। আমার অস্তিত্বের মধ্যে এই প্রতিষ্ঠানটি রয়েছে। আমার আশেপাশে যারা রয়েছে এখানে বসে, আমার সমসাময়িক, আমার শিক্ষক তুল্য, আমার থেকে বয়সে অনেক বড়, আমার কাছাকাছি বড়, আমার কাছাকাছি আমার থেকে কনিষ্ঠ, আরও ছোট, অনেক ছোট, আমার সঙ্গে যারা আমাকে আজকে এই সঙ্গীত পরিবেশনে, আমাদের এটা একটা টিম ওয়ার্ক মতো। এটা একটা, আমি মনে করি এটা একটা টিম। যেরকম টেনিস বা ব্যাডমিন্টনের ডাবলস থাকে, গানের ক্ষেত্রে 3 বা 4 বা 5 বা 6 বা 10 বা 20 বা 50-এর টিম হতে পারে। আপনি অর্কেস্ট্রায় দেখেছেন প্রচুর মানুষ থাকে, কত কঠিন কোঅর্ডিনেশন, কিন্তু সেখানে সঙ্গত করা এই ব্যাপারটা আমি বলি না। কেন বলি না? খুব মজার উদাহরণ দিয়ে বলি। যখন কোনো মানুষ রান্না করছে, হলুদ বেশি দরকার না জিরে, আমি জানি না সত্যি, সব মিলিয়ে রান্নাটা হয়। সেরকম একটা ক্রিকেট টিমে বোলার, ব্যাটসম্যান, উইকেট কিপার কে বেশি গুরুত্ব, আমি জানি না, আমিও সত্যি জানি না। গোলকিপার, স্টপার না না স্ট্রাইকার, কে সকারে বেশি, সবাই ইম্পর্টেন্ট, ইটস এ টিম ওয়ার্ক। তো আমার এখানে রয়েছে আমার পাশে আমার ভ্রাতৃপ্রতিম অরূপ ফ্রান্সিস সরকার, অরূপ। আমার এ পাশে রয়েছেন অত্যন্ত নামকরা আরেকজন মানুষ, অনুপম দত্ত। এরা এতক্ষণ সেই সকাল থেকে এরা কন্টিনিউয়াস। এদের জন্য আমি চাই একটা অনেক ডেসিবেল, আমাদের নয়েজ লেভেল পেরিয়ে যাওয়া হাততালি, নয়েজ লেভেল বেরোতে হবে, যাতে কিনা লোকে বলে এত নয়েজ কেন, আমি সেটা চাই। হাউ ইজ দ্য জোশ? গুড জব। হাই শুনলাম একটু আগে আমার জুনিয়র একটু আগে গান গেয়ে গেল এখানে, শ্রাবণীর সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের জেনারেশন কিভাবে গানের মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে, সৃজনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনাদের খুব বেশি সময় নষ্ট করছি না তো, একটু কথা বলছি, অসুবিধা নেই তো? আচ্ছা, কারণ অনেক গান এখনো হয়েছে, কিন্তু এই সামনের 4th ওয়াল, আমার পেছনে দেওয়াল আছে, আমার ডান দিকে দেওয়াল বা উইংস আছে, আমার এখানে দেওয়াল আছে, আমার সামনেটা খোলা, কিন্তু এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ দেওয়ালটা রয়েছে, যাকে বলে 4th ওয়াল। এই দেওয়ালটা আমাদের এখানে বসে থাকা মানুষদের থেকে আপনাদের আলাদা করেছে, যাকে বলে ব্রেকটিয়ান অ্যালিয়েনেশন। এই 4th ওয়ালটা ব্রেক করতে না পারলে কিন্তু আমার কথা বা আমার গান বা আমার উপস্থাপনা বা এনার সুরসৃষ্টি
অথবা এনার ছন্দ সৃষ্টি, এই সামগ্রিক যে উপস্থাপনা সেটা আপনাদের কাছে পৌঁছবে না। এই জন্যে একজন মানুষ, আমি যার বাড়িতে কাজ করি, আমি একজন মানুষের বাড়িতে একটু কাজ করি আর কি, মুছে টুছে দিই, জল দিও তাকে, আর কখনো পেনে কালি টালি ভরে দিই আর কি। কয়েক কোটি লোক অ্যাপ্লাই করেছিল আমাকে, উনি বলেছেন তোকে আমি অ্যাপ্রেন্টিস রাখছি, দেখি কেমন করিস তারপরে হবে। তা আমি সেই চেষ্টায় রয়েছি, আমি কেসটা হবার চেষ্টা করছি, সেই মানুষটা রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই যার বাড়িতে কাজ করি, রবি ঠাকুর বলেছিলেন, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এটা বাবা আমাকে বলেছিল যখন আমার বয়স 6-7 বছর। কথাটা না ইটের গায়ে যেরকম ইটের কোম্পানির নাম লিখে শুকিয়ে রোদে পুড়িয়ে পার্মানেন্ট করে দেওয়া হয়, দেখবে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষে ইটের ছাপটা রয়ে গেছে। ওই কথাটা আমার মাথার মধ্যে ওইভাবে বসে আছে। সো জীবনে জীবন যোগ করার চেষ্টা করে চলেছি, যেখানে যখনই অনুষ্ঠান করার সুযোগ পাই। ইউনাইটেড স্টেটসে অনেক বছর ধরে অনেক অনুষ্ঠান করছি, আমার মিউজিক ব্যান্ডস রয়েছে, আমি 3টি ব্যান্ড তৈরি করেছি। প্রথমে ছিল খেয়ালি, তারপরে ঝংকার, আর এখন রয়েছে অক্টেভ। তো আমরা বিভিন্ন থিম ভিত্তিক অনুষ্ঠান করি। তো আজকে অনুষ্ঠানের আগে ভাবছি কি অনুষ্ঠান করি। তারপরে ভাবলাম যে আপনাদের এখানে আপনারা সবাই ধৈর্য নিয়ে বসে থাকবেন, আমি এখানে এসে আপনাদের সঙ্গে আলাপ পরিচয় গল্প না করে 2 বা 3টে বা হয়তো 4টে গান করে চলে গেলাম, কিন্তু আপনারা বাড়ি ফিরতে ফিরতে হয়তো সেটা ভুলে যাবেন। সেটুকু মনে রাখলেও পরের দিন আর 1 সপ্তাহ পরে ফেসবুকে 2টো লেখা, 15 দিন পরে আরও হালকা 1 মাস পরে, ও কে বলো তো, আচ্ছা একটা ছেলে তাই না, ওই মাথার চুল পাতলা হয়ে এসছে, এভারেজ চেহারা, একটা কথা বলছিল, একটা গান করলো বোধহয়, হ্যাঁ মনে নেই ভাই, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি, এটাই তো হয়ে যাবে তাই না। কিন্তু আমি কি করলে আপনাদের এই মুহূর্তটা আজ পরের বছরের এই সময় বলতে হবে, আরে এই একটা অনুষ্ঠান করেছিলে না অনুপম বাবু আর তুমি? আমি বললাম হ্যাঁ। আমার দুদিকেই রয়েছে মানে সূচনা, অকারের মধ্যে আমি বসে আছি। আমি অকারের মধ্যে অকাজ যাতে না হয় তার জন্য এরা আমাকে চেষ্টা করছেন ভালো করে করা, তাই তো অরূপ? তো আমি আজকে আপনাদের জন্য একটু অন্য ধরনের একটা অনুষ্ঠান করব ঠিক করেছি। মানে টিপিক্যাল গান গাওয়া বা একটা আবৃত্তি করে চলে যাওয়া, এরকম তো প্রায়ই হয়, তাই তো? অনেকেই করেছে, দারুণ দারুণ গান গাই গেল। আমার 2জন জুনিয়র খুব ভালো গান গেয়ে গেল, তারও আগে আমার থেকে অনেক বয়সে বড়, আমার অত্যন্ত সম্মানের। আচ্ছা, তো ওই সময় ঘড়ির কাঁটা চলছে, আমাকেও কাঁটাটা চালাতে হবে, আমাকে ইঙ্গিত করে বোঝালো আর কি। আজকের যে অনুষ্ঠানটা, সেটা কি অনুষ্ঠান সংক্ষেপে বলি একটু। অনুষ্ঠানের নাম ঠাকুরঘর। ঠাকুরঘর নামের আমাদের ইউটিউবে একটা সিরিজ আছে, ইউটিউবে আপনারা যদি যান ঠাকুরঘর পাবেন। এবার ঠাকুরঘর মানে কি আপনারা বলবেন, যেখানে দেবতার পুজো করা হয়, ফুল চন্দন বেলপাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে, তাই তো? এটাও সেই ঠাকুরঘর, যেখানে ঠাকুর একজন, রবীন্দ্রনাথ ঠাকুর, আর পুজো হয় ফুল চন্দন বেলপাতা দিয়ে ঠিক নয়, কথা, সুর এবং অনুভূতি দিয়ে। তো ঠাকুর ঘরের লক্ষ্য হচ্ছে রবীন্দ্র রচনায়, কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ, সর্বোচ্চ রবীন্দ্র রচনার জগৎ থেকে এমন এমন কিছু বিষয়কে নিয়ে উপস্থাপনা করা, যা নিয়ে সাধারণত খুব বেশি অনুষ্ঠান হয় না। বেশিরভাগ অনুষ্ঠান কি হয় বলুন? প্রেম পর্যায়ের কিছু গান, পূজা পর্যায়ের কিছু গান, প্রকৃতির কিছু গান, দেশাত্মবোধক কিছু গান, বা রবীন্দ্রনাথের কোনো নৃত্যনাট্য ইত্যাদি। কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টির জগৎ তো কোনো পুকুর বা হ্রদ অথবা নদী নয়, মহাসমুদ্র, যার ব্যাপ্তি এবং গভীরতা আমার মতো সাধারণ মানুষের পরিমাপের অনেক বাইরে। কিন্তু এমন এমন মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে যা সেভাবে আলোকিত হয় না, আলোচনা হয় না। আমি চেষ্টা করছি, আমার ঠাকুরঘর সিরিজেও তাই করেছি, আমরা সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করে, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, এই যে আপনারা এতক্ষণ বসে রয়েছেন ধৈর্য ধরে, শীত পড়েছে, মাঝে মাঝে মশা টশা কামড়াচ্ছে, অনেকে মশা কামড়াচ্ছে কি? একটু একটু মশা আছে তো? আছে তো? আচ্ছা, এই যে এই যে আমাদের সামনের ভাইয়ের সামনে মশা উড়ে এলো। মশা, মাছি, পতঙ্গ, এই বিষয়গুলো কিন্তু রবি ঠাকুরের রচনায় স্থান পেয়েছে। আপনারা কি কোনোদিন সেটা ভেবেছেন? রবীন্দ্রনাথের রচনায় কীট পতঙ্গ নিয়ে এখানে কি কেউ ভেবেছেন? যে যদি কেউ ভেবে থাকেন হাত তুলুন। রবীন্দ্রনাথের রচনায় কীট পতঙ্গ নিয়ে কে কে ভেবেছেন? তুমি ভেবেছো অরূপ? সেভাবে ভেবেছো? অনুপম না। আজকের অনুষ্ঠানটা শুরু করছি রবীন্দ্রনাথের রচনায় কীট পতঙ্গ। দেখুন, ছোটবেলায়
সহজ পাঠ আমরা সবাই পড়েছি। আমরা প্রথম সেখানে কি পড়ি? বিভিন্ন কাহিনী, যুক্তাক্ষর শেখা। সেখানে একটা কাহিনী ছিল অনঙ্গ বাবুর সঙ্গে পঙ্গপাল সাফ করতে হবে। পঙ্গপালের কথা সেই প্রথম পড়ি সহজ পাঠে, পতঙ্গ নিয়ে কথা, বিভিন্ন পতঙ্গ নিয়ে পরিষ্কার করা, পঙ্গপাল থেকে শস্যকে বাঁচানো ইত্যাদি। হ্যাঁ, কি বলছো? খুব তাড়া আছে নাকি? তাই, আচ্ছা, ওকে। তো যাই হোক, সেরকমই আরও অন্যান্য পতঙ্গের কথাও বারবারই এসেছে। আমি আজকে কিছু কিছু গানের টুকরা টাকরা শোনাই, তাদের কিনা সময় তো বেশি নেই, তাড়া দিচ্ছে। আমার যে প্রথম সেরকমই একটি পতঙ্গের গান দিয়ে একটু অংশ দিয়ে শুরু করি। গানটা আপনারা সবাই জানেন, ওর মিউজিকে আরো ক্লিয়ার হবে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আলোকে কোন গগনে মাধবী উঠলো জেগে, এলো সেই ভুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এরপরে পতঙ্গের আরেকটি অদ্ভুত উদাহরণ আমি শোনাচ্ছি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কথা অনেকেই বলে থাকেন যে ম্যাজিক রিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম, কিন্তু ম্যাজিক রিয়েলিজমের কথা রবি ঠাকুর অনেক আগে বলে গেছেন। সে নামের একটি বড় গল্প আছে, খুব ইউনিক গল্প আছে। সে, আপনাদের মধ্যে কারা সে পড়েছেন জানি না, তার একটি অসাধারণ অংশ আমি শোনাচ্ছি। আমি মনে মনে ঠিক করে রেখেছিলুম লাখখানেক ঝিঝি পোকা আমদানি করব আমাদের পানা পুকুরের ধারের শেওড়া বন থেকে। তারা চাঁদা মামার নিদমহলের পশ্চিম দিকের খিড়কির দরজা দিয়ে ঝাঁকে ঝাঁকে ঢুকে সবাই মিলে তোমার বিছানার চাদরে দিত টান সুরসুর করে, তার উপরে তোমাকে নামিয়ে আনতো। তাদের ঝি 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 শব্দে চাঁদনি চকে ঝিমিয়ে পড়তো চাঁদের পাহারাওয়ালা। সমস্ত রাস্তায় বাহানা দিয়ে রাখতুম জোনাকির আলোকধারীর দলকে। ভাবতে পারেন, ঝিঝি পোকা আর জোনাকিকে অবলম্বন করে রবি ঠাকুর এক জাদু বাস্তবতা, ম্যাজিক রিয়েলিজম তৈরি করেছিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের অনেক আগে। আমাদের রবি ঠাকুর, উই অল শুড বি প্রাউড অফ হিম। কিন্তু রবি ঠাকুরকে সারা পৃথিবীতে যখন অবমাননা করা হচ্ছে, অনেক জায়গায় বাংলাদেশে তার থামটা, রবি ঠাকুরের মূর্তি ভেঙে তাতে লাথি মারা হচ্ছে, আমার বুকের এইখানে না গুলির মতো, শেলের মতো লাগে। আপনাদের লাগে না? আমি বলবো আপনারা সবাই গর্জে উঠুন, এই মানুষটাকে সমানে হেয় করা হচ্ছে। অবশ্য আমাদের রাজ্যেও যে একসময় হেয় করা হয়নি তা না। রবি ঠাকুরকে বলা হয়েছিল একসময় সাম্রাজ্যবাদের, বুর্জোয়াদের দালাল। আমি এক্ষুনি পরের লেখাতে এমন একটা কথা বলবো আপনাদের, এবার বুঝতে পারবেন কতখানি ভ্রান্ত ছিল। আমার পরের অংশ, রবি ঠাকুরের রচনায় আরেকটু বড় প্রাণী, পোকার পরে কি থাকে? পাখি। রবীন্দ্রনাথের পাখি নিয়ে কোনো গান, কবিতা কে কে শুনেছেন? হাত তুলুন। আর কেউ না? আরো শুনেছেন? সবাই শুনেছ? এবারে মুখর লা 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 লা, এবারে মুখর হলো কে কাউই, এবারে মুখর হলো কে কাউই, কে কা ওপারে নীরব কেন কুহায়, এবারে মুখর হলো কে কা
এই পাখির অনুষঙ্গ ব্যবহার করে শিক্ষাক্ষেত্রের অরাজকতাকে রবি ঠাকুর এমনভাবে সমালোচনা করেছেন যা ভাবা যায় না। আজকে যখন আমরা দেখি হাজারে হাজারে শিক্ষক রাস্তায় নেমে পুলিশের কাছে মার খাচ্ছে, লাথি খাচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অথচ রাজ্যের মানুষ গর্জে উঠছে না, উঠছে না, তখন রবি ঠাকুরের এই কথাটা মনে পড়ে। শুনুন, পাখিটা মরিল, কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা কহিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম রাম। আর কি ওড়ে? না। আর কি গান গায়? না না। দানা না পাইলে ও কি আর চেঁচায়? আরে না না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া তুলিল, আকুল করিয়া তুলিল। শেষ অংশটা, এই অংশটা বলতে গিয়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি, আমার চোখে জল এসে যায়। কারণ আমার ভেতরে যে মানুষটা কথা বলছে, সে মানুষটা কারোর দিকে কথা বলার সময় চোখ পিটপিট করতে হয় না, চোখ ডান দিক বাঁ দিক করতে হয় না, কারণ সততার একটা শক্তি আছে। সেই জন্যই সত্যম শিবম সুন্দরম, এবং সেটা শিখিয়েছেন সেই মানুষ যার জন্মদিনে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, আমাদের সবার প্রিয় নরেন দত্ত বিবেকানন্দ বিলে। উনি কি শিখিয়েছেন? সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। আর জানেন, যে রবি ঠাকুরের কথা বলছি, সেই রবি ঠাকুর আর নরেন দত্ত কি অসাধারণ বন্ধু ছিলেন। অনেক মতান্তর হয়েছে, কিন্তু দুজনের মধ্যে শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক অসাধারণ। অনেকেই হয়তো জানেন না, লেট 19th সেঞ্চুরিতে, আর্লি 20th সেঞ্চুরিতে উনি বেঁচে ছিলেন না। কলকাতা অঞ্চলে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন বিবেকানন্দ, জানো এটা? কলকাতা শহরে রবীন্দ্রনাথের গান বিবেকানন্দ গাইতেন। তো সেই বিবেকানন্দ সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করে রোমারোলা রবি ঠাকুরকে বলেন, আমি বিবেকানন্দ, আমি ভারত সম্পর্কে জানতে চাই, ভারতের ইতিহাস সংস্কৃতি আমি কি করব? রবি ঠাকুর বলেছিলেন সেই ঐতিহাসিক স্টেটমেন্ট, কিছুই না, বিবেকানন্দকে পড়ো, দ্যাটস ইট। আমার এই শেষ অংশটি রবীন্দ্রনাথের সৃষ্টিতে, এতক্ষণ আমি বলেছি কীট পতঙ্গ, তারপরে বলেছি পাখি, শেষ অংশটা হচ্ছে চতুষ্পদ প্রাণী। আপনারা কি কেউ কখনো কোনো অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, কবিতা, প্রবন্ধে চতুষ্পদ প্রাণী নিয়ে কোনো অনুষ্ঠান শুনেছেন, দেখেছেন? কেউ শুনেছেন? কেউ শুনেছো ভাই চতুষ্পদ প্রাণী রবীন্দ্রনাথের? আজকে সেটাই করছি, ছোট্ট একটু অংশ, বেশি সময় দেব না, আর 2-3 মিনিট আছে। অংশটার নাম, মন দিয়ে অংশটার নামটা আপনারা শুনবেন। আমি অনুরোধ করছি, অনুষ্ঠানটার সব থেকে তাৎপর্য হচ্ছে অংশটার নামটা। আপনারা বোধহয় সাম্প্রতিক ইতিহাসের পাতায় ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে পড়ে যাবে। পশুরা বেরিয়ে এলো। শুরু করছি পশুদের নিয়ে রবীন্দ্রনাথের একটা রূপকার্থের গান দিয়ে। মানে জঙ্গলের প্রাণীরা রূপকে কতটা সদর্থক হতে পারে, কতটা নেতিবাচক হতে পারে, একটু শুনে দেখুন। এটি একটি খুব বিখ্যাত গান। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
চায়। আবার এই পশুদের যে অনুষঙ্গ দিয়ে আমি শেষ করব আজকের অনুষ্ঠান, সেটা শুনুন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্রনাথ কেন গ্রেট জানেন? আমি অনুষ্ঠানের একদম শেষে একটাই কথা বলে শেষ করব। রবীন্দ্রনাথের গ্রেটনেস অসাধারণ সৃষ্টি বলেই শুধু না, আমি শেষে যে কথাটা বলবো সেখান থেকে আমার পরের বারের অনুষ্ঠান শুরু করব। রবি ঠাকুর লিখেছিলেন না, নম 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 বঙ্গদেশ মম জননী জন্মভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। সেখানেই আছে একটি লাইন, বুক ভরা মধু বাংলার বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখ আসে জলে ভরে। এই লাইনটা না থাকলে কি আমরা পেতাম কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালার কাহিনী শোনাই শোনো। রবি ঠাকুর না থাকলে সলিল চৌধুরীর এই লেখা আমরা পেতাম না। একটা মানুষ তার পরের প্রজন্ম 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 প্রজন্মের মধ্যেও তার প্রভাব রেখে যান। সেই জন্যেই সারা পৃথিবীতে আমি অনেক ভাষার গান সাহিত্য পড়ার পরে বলছি, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অগ্নি নৈঋত বায়ু ঈশান ঊর্ধ্ব অধ কোনো দিকে রবি ঠাকুরের আশেপাশে আসার মতো কোনো মানুষ নেই। শুধু এই বার্তাটুকু, এই কেসটা আপনাদের কাছে দিয়ে গেল। আর মনে রাখবেন, এই রবীন্দ্রনাথ কিন্তু আরজিকর, কসবা, দুর্গাপুর, হাঁসখালি, কামদুনির অনেক আগে বলে গেছিলেন পশুরা বেরিয়ে এলো, পশুরা বেরিয়ে এসেছে। এবার আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা সেই পশুদের আপনাদের বাড়ি ঘর সমাজের মধ্যে এসে আপনাদের ছিঁড়ে খেতে দেবেন কি? আপনারা সবাই ভালো থাকুন। আমি হয়তো পৃথিবীতে আর খুব বেশি দিন থাকবো না, কিন্তু থেকে যাবে আমার কথাগুলো। আপনাদেরই ছাত্র, আপনাদেরই পাড়ার বা কাছের মানুষ রাজর্ষি আজকে আপনাদের কাছ থেকে এইটুকু বলে বিদায় নিচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। আজকে একটি বিশেষ দিন। প্রত্যেক বছর বয়স আমাদের সবার একটু একটু করে বেড়ে যায়, অভিজ্ঞতা একটু একটু করে বেড়ে যায়, আর আরেকটি ঘটনার থেকে আমরা ক্রমশ একটি একটি করে দূরে সরে যাই। সেই ঘটনাটা হচ্ছে যেদিন প্রথম অনেক আশা স্বপ্ন, অনেক জানা অজানার দোলায় দুলতে দুলতে এই বাড়িটির সিঁড়িতে প্রথমবার পা রেখেছিলাম। আমি রাজর্ষি রায়। আজ অনেক বছর এই শহর, এই রাজ্য, এই দেশ, এই মহাদেশের বাইরে থাকি। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করি অনেক বছর, জীবনের অর্ধেকের বেশি সেখানেই কাটাচ্ছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় থাকছো, ভারতে না আমেরিকায়? আমি বলি আমি আমেরিকাতে ইলেকট্রিক বিল পে করি, ওখানকার ট্যাক্স দিই। বলো হ্যাঁ, তাহলে ঠিক আছে। মানে ট্যাক্স, ইলেকট্রিক বিল দিয়ে তো আমাদের একটা পরিচয় হয়, মানে কোথায় রয়েছি না রয়েছি, তাই না? তো চেষ্টা করি যখনই আমাদের এই অ্যানুয়াল অ্যালামনি ফেস্টিভ্যালটা হয় এখানে থাকার। সবসময় যে সেটা সম্ভব হয় তা নয়। আমি, আমার ভাই, আমরা সবাই আমাদের পরিবারের সঙ্গে এই স্কুলের বৈদ্যনাথের সম্পর্কটা অনেক দিনের এবং খুব নিবিড়। আমার মা এখানকার শিক্ষিকা ছিলেন, আমার বাবা এখানকার শিক্ষক ছিলেন, আমার ভাই এখানকার ছাত্র, আমার আরেক ভাই ঋত্বিক। শুধু ছাত্র তাই নয়, এই অ্যালামনি অনুষ্ঠানটা করার পিছনে
যার ঐকান্তিক নিরলস পরিশ্রম দিনের পর দিন চলছে। সে ঋত্বিক, আমার আরেক বোন অনুজ্ঞা বোস, সে এখানেই পড়াশোনা করেছে। তার মানে বছরের পর বছর, দশকের পর দশক এই স্কুলের সঙ্গে আমার পরিবারের, আমার কাছের মানুষদের সম্পর্ক ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আমাদের পরে আরও অনেক নতুন নতুন প্রজন্ম আসবে। একদিন আমাদের আরও অনেক বয়স হয়ে যাবে, আমাদের মধ্যে অনেকেই এখানে থাকবো না, ইতিহাস হয়ে যাব। কিন্তু এই যে বিদ্যালয়, সেটা রয়ে যাবে। এটাকেই বলে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানীকরণ। আমার অস্তিত্বের মধ্যে এই প্রতিষ্ঠানটি রয়েছে। আমার আশেপাশে যারা রয়েছে এখানে বসে, আমার সমসাময়িক, আমার শিক্ষক তুল্য, আমার থেকে বয়সে অনেক বড়, আমার কাছাকাছি বড়, আমার কাছাকাছি আমার থেকে কনিষ্ঠ, আরও ছোট, অনেক ছোট, আমার সঙ্গে যারা আমাকে আজকে এই সঙ্গীত পরিবেশনে, আমাদের এটা একটা টিম ওয়ার্ক মতো। এটা একটা, আমি মনে করি এটা একটা টিম। যেরকম টেনিস বা ব্যাডমিন্টনের ডাবলস থাকে, গানের ক্ষেত্রে 3 বা 4 বা 5 বা 6 বা 10 বা 20 বা 50-এর টিম হতে পারে। আপনি অর্কেস্ট্রায় দেখেছেন প্রচুর মানুষ থাকে, কত কঠিন কোঅর্ডিনেশন, কিন্তু সেখানে সঙ্গত করা এই ব্যাপারটা আমি বলি না। কেন বলি না? খুব মজার উদাহরণ দিয়ে বলি। যখন কোনো মানুষ রান্না করছে, হলুদ বেশি দরকার না জিরে, আমি জানি না সত্যি, সব মিলিয়ে রান্নাটা হয়। সেরকম একটা ক্রিকেট টিমে বোলার, ব্যাটসম্যান, উইকেট কিপার কে বেশি গুরুত্বপূর্ণ আমি জানি না, আমিও সত্যি জানি না। গোলকিপার, স্টপার না না স্ট্রাইকার, কে সকারে বেশি, সবাই ইম্পর্টেন্ট, ইটস এ টিম ওয়ার্ক। তো আমার এখানে রয়েছে আমার পাশে আমার ভ্রাতৃপ্রতিম অরূপ ফ্রান্সিস সরকার, অরূপ। আমার এ পাশে রয়েছেন অত্যন্ত নামকরা আরেকজন মানুষ, অনুপম দত্ত। এরা এতক্ষণ সেই সকাল থেকে এরা কন্টিনিউয়াস, এদের জন্য আমি চাই একটা অনেক ডেসিবেল, আমাদের নয়েজ লেভেল পেরিয়ে যাওয়া হাততালি, নয়েজ লেভেল বেরোতে হবে, যাতে কিনা লোকে বলে এত নয়েজ কেন, আমি সেটা চাই। হাউ ইজ দ্য জোশ, গুড জব। আই শুনলাম একটু আগে আমার জুনিয়র একটু আগে গান গেয়ে গেল এখানে, শ্রাবণীর সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের জেনারেশন কিভাবে গানের মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে, সৃজনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনাদের খুব বেশি সময় নষ্ট করছি না তো, একটু কথা বলছি, অসুবিধা নেই তো? আচ্ছা, কারণ অনেক গান এখনো হয়েছে, কিন্তু এই সামনের 4th ওয়াল, আমার পেছনে দেওয়াল আছে, আমার ডান দিকে দেওয়াল বা উইংস আছে, আমার এখানে দেওয়াল আছে, আমার সামনেটা খোলা, কিন্তু এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ দেওয়ালটা রয়েছে, যাকে বলে 4th ওয়াল। এই দেওয়ালটা আমাদের এখানে বসে থাকা মানুষদের থেকে আপনাদের আলাদা করেছে, যাকে বলে ব্রেকটিয়ান অ্যালিয়েনেশন। এই 4th ওয়ালটা ব্রেক করতে না পারলে কিন্তু আমার কথা বা আমার গান বা আমার উপস্থাপনা বা এনার সুরসৃষ্টি অথবা এনার ছন্দ সৃষ্টি, এই সামগ্রিক যে উপস্থাপনা, সেটা আপনাদের কাছে পৌঁছবে না। এই জন্যে একজন মানুষ, আমি যার বাড়িতে কাজ করি, আমি একজন মানুষের বাড়িতে একটু কাজ করি আর কি, মুছে টুছে দিই, জল দিও তাকে, আর কখনো পেনে কালি টালি ভরে দিই আর কি। কয়েক কোটি লোক অ্যাপ্লাই করেছিল আমাকে, উনি বলেছেন তোকে আমি অ্যাপ্রেন্টিস রাখছি, দেখি কেমন করিস, তারপরে হবে। তা আমি সেই চেষ্টায় রয়েছি, আমি কেসটা হবার চেষ্টা করছি, সেই মানুষটা রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই যার বাড়িতে কাজ করি, রবি ঠাকুর বলেছিলেন, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এটা বাবা আমাকে বলেছিল যখন আমার বয়স 6-7 বছর। কথাটা না, ইটের গায়ে যেরকম ইটের কোম্পানির নাম লিখে শুকিয়ে রোদে পুড়িয়ে পার্মানেন্ট করে দেওয়া হয়, দেখবে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষে ইটের ছাপটা রয়ে গেছে। ওই কথাটা আমার মাথার মধ্যে ওইভাবে বসে আছে। সো জীবনে জীবন যোগ করার চেষ্টা করে চলেছি, যেখানে যখনই অনুষ্ঠান করার সুযোগ পাই। ইউনাইটেড স্টেটসে অনেক বছর ধরে অনেক অনুষ্ঠান করছি, আমার মিউজিক ব্যান্ডস রয়েছে, আমি 3টি ব্যান্ড তৈরি করেছি। প্রথমে ছিল খেয়ালি, তারপরে ঝঙ্কার, আর এখন রয়েছে অক্টেভ। তো আমরা বিভিন্ন থিম ভিত্তিক অনুষ্ঠান করি। তো আজকে অনুষ্ঠানের আগে ভাবছি কি অনুষ্ঠান করি। তারপরে ভাবলাম যে আপনাদের এখানে আপনারা সবাই ধৈর্য নিয়ে বসে থাকবেন, আমি এখানে এসে আপনাদের সঙ্গে আলাপ পরিচয়, গল্প না করে 2 বা 3টে বা হয়তো 4টে গান করে চলে গেলাম, কিন্তু আপনারা বাড়ি ফিরতে ফিরতে হয়তো সেটা ভুলে যাবেন। সেটুকু মনে রাখলেও পরের দিন
আর এক সপ্তাহ পরে ফেসবুকে দুটো লেখা, 15 দিন পরে আরও হালকা, 1 মাস পরে ও কে বলো তো, আচ্ছা একটা ছেলে তাই না, ওই মাথার চুল পাতলা হয়ে এসছে, এভারেজ চেহারা, একটা কথা বলছিল, একটা গান করলো বোধহয়, হ্যাঁ মনে নেই ভাই, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি, এটাই তো হয়ে যাবে তাই না? কিন্তু আমি কি করলে আপনাদের এই মুহূর্তটা আজ পরের বছরের এই সময় বলতে হবে, আরে এই একটা অনুষ্ঠান করেছিলে না অরূপ, অনুপম বাবু আর তুমি? আমি বললাম হ্যাঁ। আমার দুদিকেই রয়েছে মানে সূচনা, অকারের মধ্যে আমি বসে আছি, আমি অকারের মধ্যে অকাজ যাতে না হয় তার জন্য এরা আমাকে চেষ্টা করছেন ভালো করে করা, তাই তো অরূপ? তো আমি আজকে আপনাদের জন্য একটু অন্য ধরনের একটা অনুষ্ঠান করব ঠিক করেছি। মানে টিপিক্যাল গান গাওয়া বা একটা আবৃত্তি করে চলে যাওয়া, এরকম তো প্রায়ই হয় তাই তো, অনেকেই করেছে, দারুণ দারুণ গান গাই গেল। আমার দুজন জুনিয়র খুব ভালো গান গেয়ে গেল, তারও আগে আমার থেকে অনেক বয়সে বড়, আমার অত্যন্ত সম্মানের। আচ্ছা, তো ওই সময় ঘড়ির কাঁটা চলছে, আমাকেও কাঁটাটা চালাতে হবে, আমাকে ইঙ্গিত করে বোঝালো আর কি। আজকের যে অনুষ্ঠানটা, সেটা কি অনুষ্ঠান সংক্ষেপে বলি একটু। অনুষ্ঠানের নাম ঠাকুরঘর। ঠাকুরঘর নামের আমাদের ইউটিউবে একটা সিরিজ আছে, ইউটিউবে আপনারা যদি যান ঠাকুরঘর পাবেন। এবার ঠাকুরঘর মানে কি আপনারা বলবেন, যেখানে দেবতার পুজো করা হয় ফুল চন্দন বেলপাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে, তাই তো? এটাও সেই ঠাকুরঘর, এখানে ঠাকুর একজন, রবীন্দ্রনাথ ঠাকুর, আর পুজো হয় ফুল চন্দন বেলপাতা দিয়ে ঠিক নয়, কথা সুর এবং অনুভূতি দিয়ে। তো ঠাকুর ঘরের লক্ষ্য হচ্ছে রবীন্দ্র রচনায়, কবিতা গান উপন্যাস প্রবন্ধ, সর্বোচ্চ রবীন্দ্র রচনার জগৎ থেকে এমন এমন কিছু বিষয়কে নিয়ে উপস্থাপনা করা, যা নিয়ে সাধারণত খুব বেশি অনুষ্ঠান হয় না। বেশিরভাগ অনুষ্ঠান কি হয় বলুন? প্রেম পর্যায়ের কিছু গান, পূজা পর্যায়ের কিছু গান, প্রকৃতির কিছু গান, দেশাত্মবোধক কিছু গান, বা রবীন্দ্রনাথের কোনো নৃত্যনাট্য ইত্যাদি। কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টির জগৎ তো কোনো পুকুর বা হ্রদ অথবা নদী নয়, মহাসমুদ্র, যার ব্যাপ্তি এবং গভীরতা আমার মতো সাধারণ মানুষের পরিমাপের অনেক বাইরে। কিন্তু এমন এমন মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে যা সেভাবে আলোকিত হয় না, আলোচনা হয় না। আমি চেষ্টা করছি, আমার ঠাকুরঘর সিরিজেও তাই করেছি, আমরা সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করে, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, এই যে আপনারা এতক্ষণ বসে রয়েছেন ধৈর্য ধরে, শীত পড়েছে, মাঝে মাঝে মশা টশা কামড়াচ্ছে, অনেকে মশা কামড়াচ্ছে কি? একটু একটু মশা আছে তো? আছে তো? আচ্ছা, এই যে এই যে আমাদের সামনের ভাইয়ের সামনে মশা উড়ে এলো। মশা, মাছি, পতঙ্গ, এই বিষয়গুলো কিন্তু রবি ঠাকুরের রচনায় স্থান পেয়েছে। আপনারা কি কোনোদিন সেটা ভেবেছেন? রবীন্দ্রনাথের রচনায় কীট পতঙ্গ নিয়ে এখানে কি কেউ ভেবেছেন? যে যদি কেউ ভেবে থাকেন হাত তুলুন। রবীন্দ্রনাথের রচনায় কীট পতঙ্গ নিয়ে কে কে ভেবেছেন? তুমি ভেবেছো অরূপ? সেভাবে ভেবেছো? অনুপম বাবু না? আজকের অনুষ্ঠানটা শুরু করছি রবীন্দ্রনাথের রচনায় কীট পতঙ্গ। দেখুন, ছোটবেলায় সহজ পাঠ আমরা সবাই পড়েছি। আমরা প্রথম সেখানে কি পড়ি? বিভিন্ন কাহিনী, যুক্তাক্ষর শেখা। সেখানে একটা কাহিনী ছিল, অনঙ্গ বাবুর সঙ্গে পঙ্গপাল সাফ করতে হবে। পঙ্গপালের কথা সেই প্রথম পড়ি সহজ পাঠে, পতঙ্গ নিয়ে কথা, বিভিন্ন পতঙ্গ নিয়ে পরিষ্কার করা, পঙ্গপাল থেকে শস্যকে বাঁচানো ইত্যাদি। হ্যাঁ, কি বলছো? খুব তাড়া আছে নাকি? তাই, আচ্ছা, ওকে। তো যাই হোক, সেরকমই আরও অন্যান্য পতঙ্গের কথাও বারবারই এসেছে। আমি আজকে কিছু কিছু গানের টুকরা টাকরা শোনাই, তাদের কিনা সময় তো বেশি নেই, তাড়া দিচ্ছে। আমার যে প্রথম সেরকম একটি পতঙ্গের গান দিয়ে একটু অংশ দিয়ে শুরু করি। গানটা আপনারা সবাই জানেন, ওর মিউজিকে আরো ক্লিয়ার হবে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে,
হয় শুনে ঘরেতে ভ্রমর এলো গুনগুনে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনে। এরপরে পতঙ্গের আরেকটি অদ্ভুত উদাহরণ আমি শোনাচ্ছি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কথা অনেকেই বলে থাকেন যে ম্যাজিক রিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম, কিন্তু ম্যাজিক রিয়েলিজমের কথা রবি ঠাকুর অনেক আগে বলে গেছেন। সে নামের একটি বড় গল্প আছে, খুব ইউনিক গল্প আছে। সে, আপনাদের মধ্যে কারা সে পড়েছেন জানি না, তার একটি অসাধারণ অংশ আমি শোনাচ্ছি। আমি মনে মনে ঠিক করে রেখেছিলুম লাখখানেক ঝিঝি পোকা আমদানি করব আমাদের পানা পুকুরের ধারের শেওড়া বন থেকে। তারা চাঁদা মামার নিদমহলের পশ্চিম দিকের খিড়কির দরজা দিয়ে ঝাঁকে ঝাঁকে ঢুকে সবাই মিলে তোমার বিছানার চাদরে দিত টান সুরসুর করে, তার উপরে তোমাকে নামিয়ে আনতো। তাদের ঝি 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 শব্দে চাঁদনি চকে ঝিমিয়ে পড়তো চাঁদের পাহারাওয়ালা। সমস্ত রাস্তায় বাহানা দিয়ে রাখতুম জোনাকির আলোকধারীর দলকে। ভাবতে পারেন, ঝিঝি পোকা আর জোনাকিকে অবলম্বন করে রবি ঠাকুর এক জাদু বাস্তবতা, ম্যাজিক রিয়েলিজম তৈরি করেছিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের অনেক আগে। আমাদের রবি ঠাকুর, উই অল শুড বি প্রাউড অফ হিম। কিন্তু রবি ঠাকুরকে সারা পৃথিবীতে যখন অবমাননা করা হচ্ছে, অনেক জায়গায়, বাংলাদেশে তার থামটা, রবি ঠাকুরের মূর্তি ভেঙে তাতে লাথি মারা হচ্ছে, আমার বুকের এইখানে না গুলির মতো, শেলের মতো লাগে। আপনাদের লাগে না? আমি বলবো আপনারা সবাই গর্জে উঠুন, এই মানুষটাকে সমানে হেয় করা হচ্ছে। অবশ্য আমাদের রাজ্যেও যে একসময় হেয় করা হয়নি তা না। রবি ঠাকুরকে বলা হয়েছিল একসময় সাম্রাজ্যবাদের, বুর্জোয়াদের দালাল। আমি এক্ষুনি পরের লেখাতে এমন একটা কথা বলবো আপনাদের, এবার বুঝতে পারবেন কতখানি ভ্রান্ত ছিল। আমার পরের অংশ, রবি ঠাকুরের রচনায় আরেকটু বড় প্রাণী, পোকার পরে কি থাকে? পাখি। রবীন্দ্রনাথের পাখি নিয়ে কোনো গান, কবিতা কে কে শুনেছেন? হাত তুলুন। আর কেউ না? আরো শুনেছেন তো? সবাই শুনেছ? এবারে মুখর লা 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 লা, এবারে মুখর লোকে গায়, এবারে মুখর লোকে গায়, কে ওপারে নব কেন কুহায়, এবারে মুখর লোকে গায়, এবারে মুখর লোকে গায়, কে ওপারে নীরব কেন কুহায়, কুহু কুহু কুহায়, এবারে মুখর লোকে গায়। একা হে আর একে একা কই, একা কই একা, শুভ দিনে কবে হব দুহায়, ওপারে হব কেন কুহায়, কুহু কুহু কুহায়, এবারে মুখর লোকে গায়, কে ওপারে নীরব কেন কুহায়, কুহায় কুহায়। এই পাখির অনুষঙ্গ ব্যবহার করে শিক্ষাক্ষেত্রের অরাজকতাকে রবি ঠাকুর এমনভাবে সমালোচনা করেছেন যা ভাবা যায় না। আজকে যখন আমরা দেখি হাজারে হাজারে শিক্ষক রাস্তায় নেমে পুলিশের কাছে মার খাচ্ছে, লাথি খাচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অথচ রাজ্যের মানুষ গর্জে উঠছে না, উঠছে না, তখন রবি ঠাকুরের এই কথাটা মনে পড়ে। শুনুন, পাখিটা মরিল, কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই, নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা কহিলেন, ভাগিনা, এ কি কথা শুনি?
ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম রাম। আর কি ওড়ে? না। আর কি গান গায়? না না। দানা না পাইলে ও কি আর চেঁচায়? আরে না না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া তুলিল, আকুল করিয়া তুলিল। শেষ অংশটা, এই অংশটা বলতে গিয়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি, আমার চোখে জল এসে যায়। কারণ আমার ভেতরে যে মানুষটা কথা বলছে, সে মানুষটা কারোর দিকে কথা বলার সময় চোখ পিটপিট করতে হয় না, চোখ ডান দিক বাঁ দিক করতে হয় না। কারণ সততার একটা শক্তি আছে, সেই জন্যই সত্যম শিবম সুন্দরম। এবং সেটা শিখিয়েছেন সেই মানুষ যার জন্মদিনে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, আমাদের সবার প্রিয় নরেন দত্ত বিবেকানন্দ বিলে। উনি কি শিখিয়েছেন? সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। আর জানেন, যে রবি ঠাকুরের কথা বলছি, সেই রবি ঠাকুর আর নরেন দত্ত কি অসাধারণ বন্ধু ছিলেন। অনেক মতান্তর হয়েছে, কিন্তু দুজনের মধ্যে শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক অসাধারণ। অনেকেই হয়তো জানেন না, লেট 19th সেঞ্চুরিতে, আর্লি 20th সেঞ্চুরিতে উনি বেঁচে ছিলেন না। কলকাতা অঞ্চলে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন বিবেকানন্দ, জানো এটা? কলকাতা শহরে রবীন্দ্রনাথের গান বিবেকানন্দ গাইতেন। তো সেই বিবেকানন্দ সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করে রোমারোলা রবি ঠাকুরকে বলেন, আমি বিবেকানন্দ, আমি ভারত সম্পর্কে জানতে চাই, ভারতের ইতিহাস সংস্কৃতি আমি কি করব? রবি ঠাকুর বলেছিলেন সেই ঐতিহাসিক স্টেটমেন্ট, কিছুই না, বিবেকানন্দকে পড়ো, দ্যাটস ইট। আমার এই শেষ অংশটি রবীন্দ্রনাথের সৃষ্টিতে, এতক্ষণ আমি বলেছি কীট পতঙ্গ, তারপরে বলেছি পাখি, শেষ অংশটা হচ্ছে চতুষ্পদ প্রাণী। আপনারা কি কেউ কখনো কোনো অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, কবিতা, প্রবন্ধে চতুষ্পদ প্রাণী নিয়ে কোনো অনুষ্ঠান শুনেছেন, দেখেছেন? কেউ শুনেছেন? কেউ শুনেছো ভাই চতুষ্পদ প্রাণী রবীন্দ্রনাথের? আজকে সেটাই করছি, ছোট্ট একটু অংশ, বেশি সময় নেব না, আর 2-3 মিনিট আছে। অংশটার নাম, মন দিয়ে অংশটার নামটা আপনারা শুনবেন। আমি অনুরোধ করছি, অনুষ্ঠানটার সব থেকে তাৎপর্য হচ্ছে অংশটার নামটা। আপনারা বোধহয় সাম্প্রতিক ইতিহাসের পাতায় ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে পড়ে যাবে। পশুরা বেরিয়ে এলো। শুরু করছি পশুদের নিয়ে রবীন্দ্রনাথের একটা রূপকার্থের গান দিয়ে। মানে জঙ্গলের প্রাণীরা রূপকে কতটা সদর্থক হতে পারে, কতটা নেতিবাচক হতে পারে, একটু শুনে দেখুন। এটি একটি খুব বিখ্যাত গান। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আবার এই পশুদের যে অনুষঙ্গ দিয়ে আমি শেষ করব আজকের অনুষ্ঠান, সেটা শুনুন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস
যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্রনাথ কেন গ্রেট জানেন? আমি অনুষ্ঠানের একদম শেষে একটাই কথা বলে শেষ করব। রবীন্দ্রনাথের গ্রেটনেস অসাধারণ সৃষ্টি বলেই শুধু না, আমি শেষে যে কথাটা বলবো সেখান থেকে আমার পরের বারের অনুষ্ঠান শুরু করব। রবি ঠাকুর লিখেছিলেন না, নম 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 বঙ্গদেশ মম জননী জন্মভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। সেখানেই আছে একটি লাইন, বুক ভরা মধু বাংলার বধূ জল লয়ে যায় ঘরে, মা গলিতে প্রাণ করে আনচান চোখ আসে জলে ভরে। এই লাইনটা না থাকলে কি আমরা পেতাম কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালার কাহিনী শোনাই শোনো। রবি ঠাকুর না থাকলে সলিল চৌধুরীর এই লেখা আমরা পেতাম না। একটা মানুষ তার পরের প্রজন্ম 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 প্রজন্মের মধ্যেও তার প্রভাব রেখে যান। সেই জন্যেই সারা পৃথিবীতে, আমি অনেক ভাষার গান সাহিত্য পড়ার পরে বলছি, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অগ্নি নৈঋত বায়ু ঈশান ঊর্ধ্ব অধ কোনো দিকে রবি ঠাকুরের আশেপাশে আসার মতো কোনো মানুষ নেই। শুধু এই বার্তাটুকু, এই কেসটা আপনাদের কাছে দিয়ে গেল। আর মনে রাখবেন, এই রবীন্দ্রনাথ কিন্তু আরজিকর, কসবা, দুর্গাপুর, হাঁসখালি, কামদুনির অনেক আগে বলে গেছিলেন পশুরা বেরিয়ে এলো, পশুরা বেরিয়ে এসেছে। এবার আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা সেই পশুদের আপনাদের বাড়ি ঘর সমাজের মধ্যে এসে আপনাদের ছিঁড়ে খেতে দেবেন কি? আপনারা সবাই ভালো থাকুন। আমি হয়তো পৃথিবীতে আর খুব বেশি দিন থাকবো না, কিন্তু থেকে যাবে আমার কথাগুলো। আপনাদেরই ছাত্র, আপনাদেরই পাড়ার বা কাছের মানুষ রাজর্ষি আজকে আপনাদের কাছ থেকে এইটুকু বলে বিদায় নিচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।